আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি রাত 10টা থেকে। বাচ্চাদের তো এখন পরীক্ষা চলছে, তো পরীক্ষার আগের দিন দেখা যায় একটু রাত জেগে পড়াশোনা করে, যদিও এটা আমার একদমই পছন্দ না। আমার কথা হচ্ছে যা পড়ার পরীক্ষার একদিন আগেই সব ডান করে রেখে দিতে হবে। তো যাই হোক, ওরা এখন মাশাআল্লাহ যথেষ্ট বড় হয়েছে, ওরা ওদের সুবিধা মতোই পড়ে নেয়। আর পড়ার ব্যাপারে ওদেরকে আসলে খুব একটা আমার বলা লাগে না, আলহামদুলিল্লাহ। তো ওরা আসলে যতক্ষণ পড়ে ততক্ষণ কিন্তু সজাগ থাকাই লাগে, যদিও ওরা বলে যে আম্মু শুয়ে পড়ো। তো এটা আসলে আমরা সব মায়েরাই করে থাকি। যাই হোক, তো ওরা যখন পড়ে তখন তো আমার তেমন কোনো কাজ থাকে না, বিশেষ করে রাত 10টা সাড়ে 10টায় তো তেমন কোনো কাজ থাকে না। তো হয়তো ওরা যখন পড়ে তখন আমি মোবাইলেই চাপতাম, কিন্তু হঠাৎ করে আমার এক ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল। আমার আসলে টানা 3 দিন, গত 3 দিন ধরে মাথা যন্ত্রণা করছে। সারাদিন যে করছে তা না, কিন্তু একটু কাজ করতে পারছি, আবার মাথাটা ব্যথা করছে। তো ওইটাই ওর সাথে কথা বলতেছিলাম। তো কথা বলার এক পর্যায়ে এসে বলল যে অনেক সময় আমাদের কাজের প্রেশার হলে এমন হয়, তুমি টুকটাক কাজ করে নিতে পারো, যখন বাচ্চারা এই টাইমটাতে পড়ে তখন ছোট ছোট কিছু কাজ করে নিতে পারো। তো ওর এই কথাটা আমার মাথায় এমনভাবে ক্যাচ হয়েছে, তো আমি সাথে সাথে আমার জমানো কাজের লিস্ট করে কাজে লেগে পড়ি। তো আসলেই আমাদের কখন কার কোন কথা কোন প্রভাব ফেলে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। এই জন্য আসলে আমি সবসময় এই জিনিসটা একটু হলেও মেনটেন করার চেষ্টা করি, যে আমার যাদের সাথে উঠা বসা তাদের প্রভাবটা আমার উপর কীরকম পড়ছে, এটা আমি খুব বেশি নোটিস করি। কারণ এটা আমরা আসলে সবাই স্বীকার করি আর না করি, আমরা যাদের সাথে চলি তাদের প্রভাব পড়বেই। আমরা যে ইউটিউবে ভিডিও দেখি, ভিডিও দেখার মাধ্যমেও কিন্তু ওই সময়টুকুন ওই মানুষটার সাথে সময় কাটাই। তো এইখানেও কিন্তু আমি কাদের সাথে সময় কাটাবো, কার ভিডিও দেখে আমার উপর কী প্রভাব পড়ছে, এগুলো কিন্তু খুব বেশি ম্যাটার করে আমার কাছে। আর ঠিক এই কারণে কিন্তু কার চ্যানেল খুব বড় খুব ছোট এইগুলো কখনোই আমার কাছে কোনো বিষয় না। আমার যার ভিডিও ভালো লাগে তার একই ভিডিও প্রয়োজনে আমি বারবার দেখব। তো আসলে এটা আমি চেষ্টা করি মেনটেন করার। দেখা যায় কি আমাদের সবার মধ্যেই দেখবেন এই জিনিসটা কাজ করে, যে একটা মানুষের সব আমার ভালো লাগবে এটা কখনোই সম্ভব না, কোনো না কোনো খারাপ লাগার থেকেই যায়। তো আমি মনে করি যে আমরা যাকে আসলে ভালোবাসি তার ভালো মন্দ দুইটা দিক গ্রহণ করেই কিন্তু তাকে ভালোবাসি। তো আমি যাদের চ্যানেল দেখি তাদের মধ্যে আজকে 3টা চ্যানেলের নাম বলবো। 3টা চ্যানেল আমার 3টা কারণে দেখা হয়। যেমন জর্নাস ফ্যাশনেবল হাউস চ্যানেলের যে ঝর্ণা আপুর গার্ডেনিং আমাকে এত বেশি মুগ্ধ করে, আমি অনেক সময় সাউন্ড কমিয়ে দেখতেই বেশি পছন্দ করি। তো যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু চাইলে আপুর চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর আরেকটা চ্যানেল হচ্ছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের সালমা আপু এত সুন্দর করে কথা বলে। আপুর কথা যতবার শুনি আমার কাছে সবসময় মনে হয় যে একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে। সালমা আপুর আরেকটা ব্যাপার না বললেই না, সেটা হচ্ছে উনি নিজের না পারার যে স্বীকারোক্তিটা এত সুন্দর করেও দেওয়া সম্ভব, সেটা আসলে আপুর ভিডিওতে আপুর কথা না শুনলে কেউ বুঝতে পারবেন না। আর এখন যার কথা বলবো ওই মানুষটার কাজ কথা সব কিছুই খুব বেশি ভালো লাগে। সেটা হচ্ছে সুহা অ্যান্ড মি চ্যানেলের আপুটার কাজ ভীষণ সুন্দর, আর কথা তো কি বলবো। আপনারা যারা লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে কিন্তু আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন। সত্যি বলতে এই সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হওয়াটা না এখন ভাইরাসে পরিণত হয়ে গেছে। আর এই ভাইরাল হওয়ার দৌড়ে অতিরঞ্জিত সব কিছুকেই মনে হয় আমরা খুব সহজে গ্রহণ করতে পারি, যার কারণে কিন্তু অনেক ভালো কাজগুলো হারিয়ে যাচ্ছে। তো আমার কেন জানি মনে হলো যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি, যে এমন অনেক ছোট ছোট চ্যানেল আছে যাদের থেকে অনেক কিছু নেওয়ার আছে। আসলে ওই যে অতিরঞ্জিত যে ভিডিওগুলো থাকে সেগুলো তো বেশি দপদপ করে উপরে উঠে যায়, তখন ওইগুলি মানুষ নিতে থাকে। আর ওইগুলির ভিড়ে তখন যারা আসলে অ্যাকচুয়ালি ভালো কিছু ডিজার্ভ করে
তারা কিন্তু আসলে নিজের কাজটা থেকে সরে আসে। আর এই এতগুলো কথা শেয়ার করার আরও একটা বড় রিজন হচ্ছে, আপনাদেরকে বলেছি এটা ভেবে যেন আমিও নিজেও যেন অতিরঞ্জিত ভিডিওগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারি। একজন কন্টেন্ট ক্রিয়েটরের চয়েস যেমন তার নিজের থাকে, সে কী ধরনের ভিডিও দিবে। অ্যাজ এ ভিউয়ার্স কিন্তু আমাদেরও সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে যে আমরা কোনটা গ্রহণ করব, কোনটা করব না। তো আমার মনে হয় যে এখন আরও বেশি সচেতন হওয়ার সময় এসছে যে আমরা কোন ধরনের ভিডিও দেখব, কোন ধরনের ভিডিও আসলে দেখা উচিত বা উচিত না, এই আর কি। আজকে আর কাজ নিয়ে তেমন কিছু বললাম না, আসলে আমাদের দিন যাপনের কাজগুলো একই রকম, তো ভাবলাম সবসময় তো কাজ নিয়ে বলি, আজকে একটু গল্প করি। তো এখন আপনাদেরকে বলি যে আমি আমার চ্যানেলের জন্য নতুন কি সিদ্ধান্ত নিলাম। তো সেটা হচ্ছে যে আমি এখন থেকে সপ্তাহে 2টা ভিডিও দিব, সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়। আসলে আমার খুব ইচ্ছে করে যে মাঝে মধ্যে আপুদের কমেন্টস পড়বো বা আমার ভালো লাগার চ্যানেলগুলোর সাথে আমার যারা আপু ভাইয়েরা আছেন তাদের সাথে পরিচয় করাবো। তো যেহেতু সপ্তাহে একটা ভিডিও দিতাম, সেক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না, যার কারণেই চিন্তা করেছি মাঝে মধ্যে হলেও যেন আপনাদের কমেন্টস পড়তে পারি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো যেগুলো আসলে কমেন্টের মাধ্যমে দেওয়া সম্ভব হয় না, ভিডিওতে যেন দিতে পারি আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সন্ধ্যার নাস্তা বানিয়ে নিয়েছি, আর হয়তোবা খেয়াল করেছেন খুবই অল্প তেলে হচ্ছে আমি মসুর ডালের পাকোড়াটা করেছি। চেষ্টা করি ভাজাভুজি যে খাবারগুলো যদি কম তেলে করা যায় সেগুলো কম তেলেই করার। তো এটা হচ্ছে রাতের খাবার প্রস্তুতির পর আমি একটা ডেজার্ট করব। আমি গাজরগুলো হচ্ছে দুপুরবেলায় গ্রেট করে রেখেছিলাম আমার মেয়েকে দিয়ে। তো এখন গাজরের যে ডেজার্টটা করব সেটার জন্য যা যা দরকার হয় সবই এখানে নিয়ে নিয়েছি। আমার যারা পুরনো আপু ভাইয়েরা আছেন তারা হয়তো বা এতক্ষণে বুঝে গিয়েছেন যে এটা তো আপুর জাতীয় রেসিপি, আমি যে কতবার শেয়ার করেছি। আসলে কিছু কিছু রেসিপি থাকে না যে বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো চিন্তা করলাম হচ্ছে নিজের জন্য একটু রেকর্ড করে রাখি, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করি। তো যখন আমি আসলে মানে ভিডিওটা করব, মোবাইলের ক্যামেরাটা অন না করেই কাজ করে ফেলছি, যার কারণে আসলে আমি পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি। একটু মুখে বলে নেই, তাহলে নিজের জন্য আসলে রেকর্ড হয়ে থাকবে। এখানে প্রথমে আমি 2 চামচের মতো ঘি দিয়েছিলাম। ঘিয়ের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর গাজরগুলোকে একটু ভেজে নিয়েছি 1 মিনিটের মতো। দেন পরিমাণ মতো চিনি অ্যাড করেছি। চিনি দেওয়ার পর কিন্তু পানি ছাড়ে, তো পানিটা শুকিয়ে আসলে তারপর হচ্ছে আমি একটা ডিম ফেটে দিয়েছিলাম। ডিম দিয়েছি জাস্ট বাইন্ডিংয়ের জন্য, না দিলেও হয়। তারপর হচ্ছে পাউডার দুধ দিয়ে আরও বেশ কিছু সময় নেড়ে দেন হচ্ছে আমি যে সার্ভিং ডিশে সার্ভ করব সেইখানে আগে থেকে একটু ঘি মেখে নিয়েছিলাম, তারপর সেট করে নিয়েছি। এখন হচ্ছে ডেজার্টের উপরে একটা ক্রিম সেট করব। তো ক্রিমটা দেওয়ার জন্য আমি এইখানে 5 চামচের মতো পাউডার দুধ, 4 চামচের মতো কর্নফ্লাওয়ার, 2 থেকে আড়াই চামচের মতো চিনি নিয়ে 1 কাপ মতো পানি দিয়েছি, নর্মাল পানি। স্ট্যান্ডার্ড মাপের যে চায়ের কাপটা থাকে ওই কাপের 1 কাপ পানি দিয়ে চুলার আগুনটা মিডিয়ামে রেখে নাড়তে নাড়তে যখন ক্রিমের এরকম একটা ভাব চলে আসছে তখন কিন্তু আমি এটাই যে জাস্ট ওই সার্ভিং ডিশে নিয়ে নিলাম। এখন পুরো মানে ডিশটাতে আমি হচ্ছে ক্রিমটা ছড়িয়ে দিব। তারপর ঠান্ডা করে দেন আমি ফ্রিজে 1/2 ঘন্টা বা 15 মিনিটের মতো রাখবো। তারপর হচ্ছে এটাকে মানে কাটবো। আবার যদি হাতে সময় না থাকে, একটু ঠান্ডা করার পরেই কিন্তু সুন্দর মতো জিনিসটা সেট হয়ে যায়, কেটে নেওয়া যায়। আর এভাবে মানে ক্রিমের একটা লেয়ার থাকার কারণে কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয়। আর এই খাবারটা কিন্তু অনেক বেশি হেলদি, যেহেতু গাজরটা খুব বেশি কুকড হয় না কিন্তু। তো যাই হোক, আসলে আমার ভিডিওতে আজকের কথায় হয়তো বা অনেকের খারাপ লাগতে পারে। আসলে আমি কাউকে মানে উদ্দেশ্য করে কোনো কিছু বলিনি, জাস্ট আমার অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি বিশ্বাস করি আমার টাইটেল, থাম্বনেল, ইভেন একটা কমিউনিটি পোস্ট আমাদের পার্সোনালিটিকে কিন্তু প্রকাশ করে। তো আমরা যেন আরও বেশি সচেতন হই। আসলে যেহেতু একই সেক্টরে কাজ করি, একজনের বদনাম কিন্তু 10 জনের বদনাম, এই আর কি। তো যাই হোক, এখন আপনাদের সাথে আমি অন্য আরেকদিনের একটা ফুটেজ শেয়ার করছি। আমি আসলে বেশ কিছুদিন ধরে এই কাজগুলোই করছি, কারণ এই কাজগুলো এমন কাজ যে একদিনে শেষ করা সম্ভব না। আমি আসলে পুরো বাসার কাপড় গোছানোতে হাত দিয়েছি। বলতে পারেন যে নতুন বছর যেন হাজার কাজের প্যারা নিয়ে শুরু না হয়, তাই জন্য কিছু কাজের লিস্ট করেছি এবং লিস্ট অনুসারে কাজগুলো
একটু একটু করে নেওয়ার চেষ্টা করছি। তো এই ক্যাবিনেটটা হচ্ছে আমার বেডরুমে একটা ক্যাবিনেট। আমার বেডরুমে আগে কোনো ড্রেসিং টেবিল ছিল না, মানে আগের বাসায়। তখন আমি পাশে একটা বেতের মিরর দিয়ে মানে একটা ড্রেসিং কর্নারের মতো করে নিয়ে ওই চিন্তা করে আসলে এই ক্যাবিনেটটা বানিয়েছিলাম যেন মাল্টিপারপাস ইউজ করতে পারি। আর এই যে দেখেন ক্যাবিনেটটা কিন্তু সিলেট থেকে ময়মনসিংহ আসার সময় ভেঙে ফেলছে, তো এটা এখনও ঠিক করা হয়নি। তো এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন হয়তো অনেকে ভাবতে পারেন যে অলরেডি তো এই ফুটেজ দেখে নিয়েছি। আসলে ওই দিনের ভিডিওটা ইনকমপ্লিট ছিল, আমার অনেকগুলো ফুটেজই অ্যাড করতে পারিনি। আর এই ফুটেজটা শেয়ার করার একটা বিশেষ রিজন হচ্ছে এই যে দেখতে পেয়েছিলেন আমি শাড়িগুলো গুছিয়েছিলাম। আসলে আমার শাড়িগুলো আগে যেভাবে ছিল তারপর আমি এখন যেভাবে রেখেছি এভাবে রাখাতে আমার অনেক হেল্প হয়েছে। আর এটা কিন্তু আমি শিখতে পেরেছি ইউটিউবের ভিডিও দেখেই, আমাদের সবার প্রিয় নীলুফা শিমুল চ্যানেলের শিমুল আপুর ভিডিও দেখে। আসলে শাড়ি ফোল্ডিংয়ের মতো ভাঁজ করে রাখলে যে স্পেস এত বেশি পাওয়া যায় সেটা আমার মানে একদমই আসলে আইডিয়া ছিল না। তো এই যে দেখেন আগে ছিল জাস্ট আমি ভাঁজ করে যেভাবে রেখেছিলাম ওভাবে, দেন হচ্ছে আমি চিকন করে ফোল্ড করে রাখার পরে এখন কিন্তু এখানে 4টা পার্ট আমি রাখতে পেরেছি, পিছনে 2টা পার্ট, সামনে 2টা পার্ট। আর এভাবে করে শাড়ি রাখার কারণে আমার এই যে স্টিলের আলমারিতে দ্বিতীয় থাকে আসলে অনেকটা স্পেস বের হয়েছে। এই যে এই জায়গাটাতেও কিন্তু আগে শাড়ি ছিল। তো এটা অনেকের জন্য খুবই সামান্য একটা ব্যাপার মনে হতে পারে, কারণ অনেকের হয়তো বা পার পার্সন ওয়ার্ডরোব আছে, সেটা তাদের কথা ভিন্ন। কিন্তু যাদের আমার মতো ফার্নিচার কম বা কাপড় রাখার জায়গা কম, তাদের কিন্তু এই ধরনের ছোট ছোট আইডিয়াগুলো অনেক বেশি মানে উপকারে আসে, সেই চিন্তা করি আসলে শেয়ার করা। তো এই আর কি, ভিডিওর মাধ্যমে শিমুল আপুকে অনেক অনেক থ্যাঙ্কস। সত্যি আমার খুব উপকারে এসছে এই টিপসটা। মানে আপু তো আর ওইভাবে বলে দেয় নাই যে এটা একটা টিপস, কিন্তু ওই যে বললাম যে কার ভিডিও থেকে কি নিব সেটা সম্পূর্ণ নিজের। তো আমি স্টিলের আলমারির একদম নিচের থাকে হচ্ছে আমার কাঁথা কম্বল রাখার স্পেস করে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি মাল্টিপারপাসে ক্যাবিনেটটাকেও গুছিয়ে নিয়েছি। আর এখানে যে জিনিসগুলো ছিল এগুলো রাখার জন্য আমার বেডরুমে নতুন একটা ফার্নিচার এসছে, ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব, তো সেখানেই রাখবো। আর এই ক্যাবিনেটটা মূলত আমি আমার সেলাই কাজের যে কাপড় চোপড়গুলো, থান কাপড় বলেন, এক্সটেরিয়র করার যে কাপড়গুলো আমরা রেখে দিই সেগুলো রাখতাম। তো এখন হচ্ছে আমি আমার কিছু কাপড়ও রেখেছি। আর এই যে নিচের 2টা থাকে হচ্ছে আমি একটা থাকে রেখেছি যেগুলো দিয়ে আমি হয়তো বা ডিআইওয়াই করব। তারপর একটা পার্টি রেখেছি আপাতত যেগুলো পরবো না, যেগুলো হচ্ছে গরমের জন্য কাপড় চোপড়। আর এইখানে দ্বিতীয় থাকটাতে আমি রেখেছি রাফ ইউজ করার জন্য ড্রেস। এখানে আরও ড্রেস অ্যাড হবে কারণ আমার কাপড় চোপড় গুছানো এখনও বাকি। তো এভাবে করে আমি এই ক্যাবিনেটটাকেও আস্তে আস্তে গুছিয়ে নেব। পুরোপুরি গুছিয়েছি যে তা না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, ভালো মন্দ দুটোই জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।